নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সম্বন্ধে অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। পূজ্যপাদ মহারাজ একবার দুর্গাপুর থেকে ফেরার সময় মহা বিপর্যয়ে পড়েছিলেন। পূজ্যপাদ মহারাজের গাড়িতে সেবকরা ছাড়া ছিলাম আমি। দুর্গাপুর থেকে ট্রেনের টিকিট কাটা আছে। গাড়ি সন্ধ্যা 6:15-তে। আমরা বেরিয়েছি 4:30, কারণ তার আগেই একটা বড় কালবৈশাখী হয়ে গেছে। রাস্তার এক জায়গায় খুব তোড়ে জল বয়ে যাচ্ছিল। ড্রাইভার সেখান দিয়ে দারুণ গতিতে গাড়ি নিয়ে যেতে গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল। কিছুতেই আর স্টার্ট হয় না। সঙ্গে অন্য যে গাড়িটা ছিল সেটা আগেই বেরিয়ে গেছে, তার সঙ্গে যোগাযোগের উপায় নেই। আমাদের উদ্বিগ্ন অবস্থায় দেখে মহারাজ অদ্ভুত শান্ত ভাব ধারণ করলেন। গাড়ি কোনোভাবে স্টার্ট হলো না। সকলের তো মাথায় হাত। এমন সময় উল্টো দিক থেকে একটা ট্যাক্সি এলো। তাড়াতাড়ি ছুটে গিয়ে আমরা তাকে থামালাম। ড্রাইভার বলল বাঁকুড়ায় সওয়ারি নামিয়ে পেট্রোল নিয়ে সে ফিরে আসবে। বাঁকুড়া সেখান থেকে 7-8 কিলোমিটার দূরে। আমিও কোনো রকম ঝুঁকি না নিয়ে ট্যাক্সিতে চড়ে বসলাম, পাছে সে না পালায়। মিনিট 20 বাদে পেট্রোল নিয়ে ফিরে এসে দেখি মহারাজ গাড়ি থেকে নেমে বৃষ্টি স্নাত রাস্তায় গাছপালার মধ্যে হেঁটে বেড়াচ্ছেন। যা হোক, মালপত্র ঢুকিয়ে আবার রওনা হয়ে স্টেশনে পৌঁছলাম 6টার সময়। এইভাবেই আমাদের আনন্দ দিয়ে মহারাজ কলকাতায় ফিরে গেলেন, কিন্তু সেই আনন্দের রেশ রইল বহুদিন। এরপর মহারাজ আরও 4 বার বাঁকুড়া আশ্রমে এসেছেন এবং শেষবার ছাড়া প্রতিবারই তাঁর সেবা ও সঙ্গ করার সুযোগ আমার হয়েছে। কত ছোট ছোট ঘটনা। একবার গরমের দিনে দীক্ষান্তে মহারাজ প্রসাদ গ্রহণ করে শুয়েছেন। ওই কাঠের পার্টিশনের ঘরেই আমার থাকার ব্যবস্থা হয়েছিল। হাতের কাজ শেষ করতে প্রায় 2টো বেজে গেল। একটু সময় থাকায় মেঝেতে একটা শতরঞ্চি পেতে শুয়েছি। ক্লান্তিবশত ঘুমিয়েও পড়েছি। এদিকে কাঠের ফাঁক দিয়ে পড়ন্ত রোদ মুখে পড়ছে। হঠাৎ ঘুম ভাঙলে দেখি মহারাজ ঝুঁকে পড়ে বলছেন, ওঠো শিগগির, তাড়াতাড়ি ওঠো। আমি ধর্মর করে উঠে ভাবছি হয়তো কিছু অঘটন ঘটেছে, কিন্তু পর মুহূর্তেই তাঁর আচরণে হতবাক। নিজের ঘরে খাটের পাশে জায়গাটি দেখিয়ে বলছেন, এখানে শো। ওভাবে রোদে কেউ শোয়? আমার কোনো ওজর আপত্তি শুনলেনই না। শেষকালে মহারাজের ঘরেই মেঝেতে শতরঞ্চি পেতে শুলাম। ঘুম আসবে কি? অকিঞ্চনের জন্য তাঁর ভাবনা, ভালোবাসার পরিচয় পেয়ে আমার চোখ দুটো ততক্ষণে সজল হয়ে উঠেছে। এরপরেও বহুবার তাঁর সঙ্গে বাইরে গিয়ে তাঁর ঘরেই হয়তো শুতে হয়েছে, কিন্তু বাঁকুড়ার সেই দুপুরবেলা স্মৃতি আজও মনকে আনন্দে ভরিয়ে তোলে। এই প্রসঙ্গে একদিন বলেছিলেন, স্বামী মাধবানন্দজি রাজকোটে এসেছেন। ভূতেশানন্দজি মহারাজ গল্পটি বলেছিলেন। তাকে গুজরাটের রিলিফ ওয়ার্ক দেখাতে নিয়ে গেছি। সেদিন সেখানে থাকার কথা। তা মাধবানন্দজির ঘরে থাকতে সকলেরই সংকোচ। শেষে আমি যেহেতু অন্যদের চেয়ে বয়সে বড়, কি করে আর না বলি, রইলাম তার সঙ্গে এক ঘরে। খালি ভাবছি তাঁর ঘরে থাকবো, যদি তাঁর আগে ঘুম না ভাঙে। মহারাজ জপে বসে যাবেন আর আমি ঘুমোবো, সে তো সাংঘাতিক ব্যাপার হবে। যাই হোক, যে কোনো কারণেই হোক, একসঙ্গেই ঘুম ভেঙেছিল। পূজনীয় মহারাজের কথায় আমিও বুঝলাম
আমার কি করা উচিত। তাঁরই কৃপায় আমি অতি প্রত্যুষেই উঠে পড়তাম। প্রথমবার কাঁকুরগাছিতে থাকার সময় ভোর 4টে প্রস্তুত হয়ে বাইরে থেকে মহারাজের ঘরে প্রণাম করতে গিয়ে দেখি উনি নিঃশব্দে ধ্যানস্থ হয়ে বসে আছেন। মহারাজের ঘুম সাধারণত 3:30-এর মধ্যেই ভাঙত এবং তিনি উঠেও পড়তেন। মহারাজের সকালের প্রাতরাশ ছিল কয়েক রকমের ফল ও 1 কাপ প্রোটিন জাতীয় পানীয়। কখনো ফলের রকম বেশি হলে বাচ্চা ছেলের মতো শুনতেন, গুনগুন করে বলতেন, দেখেছো কত রকমের ফল দিয়েছে। আমার খেতে খেতে কখনো পাশে দাঁড়িয়ে থাকলে 1 চামচ আমি যদি পাশে দাঁড়িয়ে থাকতে দেখতেন, তখন আমার হাতে 1 চামচ তুলে দিতেন। একদিন একটা আঙুর তুলে দিচ্ছেন দেখে আমি বললাম, ওটা আমার চলবে না। মহারাজ তখন বললেন, বোকা ছেলে, কেন? আমি তখন বললাম, আমি গয়ায় ওইটা দিয়ে এসেছি। তখন মহারাজ গম্ভীর গলায় বললেন, এই ফলটি দিতে গেলে কেন? বোকা ছেলে, আঙুর কেউ দেয়? তাহলে কি দেয় মহারাজ? জিজ্ঞাসা করলাম আমি। মহারাজ গম্ভীর গলায় বললেন, তেঁতুল। আমি হাসি চেপে বললাম, সে কি? তেঁতুল রান্নায় লাগে, চাটনি করতে হয়, আঙুরের থেকেও দরকারি? মহারাজ বললেন, দূর, তাহলে একটা গল্প শোনো। এক কবিরাজ ঠিক করলেন দূরদেশে এক আয়ুর্বেদাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করবেন। তাকে চিঠি লিখলে তিনি উত্তর দিলেন, এখানে আসতে এই 2 মাসের হাঁটা পথে কেবল তেঁতুল গাছের তলায় বিশ্রাম করবে আর রোজ কিছু তেঁতুল পাতা খাবে। কবিরাজ তাই করতে করতে যখন পৌঁছলেন, তখন তার সারা গায়ে ঘায়ে ভর্তি হয়ে গেছে। আয়ুর্বেদাচার্য বললেন, এবার ফেরার সময় কেবল নিম গাছের তলায় বিশ্রাম করবে আর রোজ কিছু নিম পাতা খাবে। কবিরাজ তাই করতে করতে এসে যখন বাড়ি পৌঁছলেন, তখন তার গায়ের সব ঘা সেরে গেছে। এই হলো তেঁতুলের গল্প, বলেই মহারাজ হাসতে শুরু করলেন। আজ এই পর্যন্তই। ঠাকুর, মা, স্বামীজি মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।